এখানে দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা পিআর পদ্ধতি নিয়ে কিন্তু নতুন আলোচনা করছি না। এই দাবি আমরা অনেক আগের থেকে করি, অনেক আগের থেকে দাবিটা করছেন, সেটা ইয়েতে আসলো না। এবং 5ই আগস্টের পরে তো আমরা এখানে বিভিন্ন সভা সমাবেশে এবং টকশোতে কথা বলে আসছি। ইভেন আমরা ঐক্যমত্য কমিশনেও আমরা এটা বারবার জোরালোভাবে দাবি জানিয়ে আসছি। তো অতীতে আমরা দেখেছি যে সেভাবে ফাংশন করে নাই। এখানে একটা উদাহরণ দেবেন না, 1990 সালে যে রিপন ভাইদের আন্দোলনের ফলে একটা অভ্যুত্থান হয়েছিল এবং স্বৈরাচার পতন হয়েছিল, সেখানে এগ্রিমেন্ট ছিল না, একটা কমিটমেন্ট ছিল। হ্যাঁ, সেখানে একটা কমিটমেন্ট ছিল, তিন জোটের একটা রূপরেখা ছিল। ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, আপনাদের যত দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে কথা বলার সুযোগ এখনো আছে, ফোরাম ওপেন। এই অবস্থায় আপনারা আন্দোলনে গেলেন, যেটাকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনা চলমান, যেখানে টেবিল একেবারে ওপেন। এই সময় আপনারা আন্দোলনে গেলেন, যেটিকে তারা বলছে স্ববিরোধিতা। তো আমরাও জানতাম যে আন্দোলন তখনই হয় যখন আলোচনার পথ রুদ্ধ হয়ে যায়। আপনাদের এই আন্দোলনটা কেন? আপনার হয়তো ভুলে যাওয়ার কথা না যে বিএনপি কিন্তু কিছুদিন আগেও মাঠে আন্দোলনে ছিল। তারা নির্বাচনের ডেট ঘোষণার জন্য আলটিমেটাম তারা নিয়ে মাঠে নেমে সরকারের কাছে। আপনাদের এই দাবিটা আমি বলছি যে, এবং তারা কিন্তু বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং সেই জন্য তারা যে কোনো রকম আন্দোলনে তারা প্রস্তুত। এবং ঢাকায় বড় সমাবেশ করেছে, সারা দেশে আন্দোলন করেছে। তখনও কিন্তু সংলাপ ছিল, আলোচনার টেবিল ছিল এবং ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা চলছিল, তখনও কিন্তু চলমান ছিল, তাই না? তো অতএব এখানে ওনারা যদি এই কথা বলে থাকে তাহলে এটা স্ববিরোধী। ওনারা যদি অন্য কোনো রাজনৈতিক দলকে বলে থাকে যে আলোচনার টেবিল আছে, অতএব আন্দোলন কেন, এটা যদি বলে থাকে তাহলে এটা কমপক্ষে বিএনপির নেতাদের কাছ থেকে আপনারা যে বিষয়গুলো চাচ্ছেন তার বেশিরভাগই তো ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে, বুধবার আবার আলোচনা হবে। তো আপনারা সেখানে আলোচনা চলবে, তাহলে বাইরের আন্দোলনটার প্রয়োজন পড়লো কেন? না, এখানে বিষয় হলো যে আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে মাঠে আছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এর মধ্যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, এখন আপনারা পিআর পদ্ধতি চান, আপনারা বিচার দৃশ্যমান চান, তাই তো 14 দল সহ জাতীয় পার্টির নিষিদ্ধ চান। তো সেগুলো কি টেবিলে আলোচনা করা যাবে না? না, এগুলো কিছু বিষয় ঐক্যমত্য কমিশনের এজেন্ডা, আর কিছু বিষয় আছে ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিষয়ও না হয়, তাই না? যেমন বিচার, গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, হ্যাঁ, এগুলো আসলে ঐক্যমত্য কমিশনের বিষয়বস্তুর মধ্যে নেই। অথচ এগুলো নির্বাচনের জন্য ওই যে গাজীবাই বোঝবার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের যখন এজেন্ডা ঠিক করা হচ্ছিল, যখন 166টা আলোচনা আসলো যে এই কথার উপর আলোচনা হবে, তখন কি আপনারা এগুলো সংযুক্ত করতে পারতেন না? আমি বলছি বিষয়টা, এখানে দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা পিআর পদ্ধতি নিয়ে কিন্তু নতুন আলোচনা করছি না। এই দাবি আমরা অনেক আগের থেকে করি, অনেক আগের থেকে দাবিটা করছেন, সেটা ইয়েতে আসলো না। এবং 5ই আগস্টের পরে তো আমরা এখানে বিভিন্ন সভা সমাবেশে এবং টকশোতে কথা বলে আসছি। ইভেন আমরা ঐক্যমত্য কমিশনেও আমরা এটা বারবার জোরালোভাবে দাবি জানিয়ে আসছি। আমরা লিখিতভাবে সংস্কার কমিশনে আমরা এই প্রস্তাব দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক ঐক্যমত্য কমিশনে দিয়েছি নিম্নকক্ষে। হ্যাঁ, এখানে উচ্চ কক্ষের আলোচনাটা ঐক্যমত্য কমিশনে হয়েছে, কিন্তু নিম্নকক্ষের এজেন্ডাটাই আসলে নিয়ে আলোচনা উঠায় নাই। এবং আমরা যেটা বুঝতে পারলাম যে তাদের উপর চাপ আছে, এই জন্যে এখন তাদের উপর যদি চাপ থাকে, কাদের চাপ সেটা তো তারা বলছে না যে কাদের চাপ আছে। এখন আমরা এই জন্য জনগণের কাছে যাব, তারা যেহেতু এজেন্ডা আকারে আনে নাই, আমাদেরকে সেখানে আলোচনারই সুযোগ দেয় নাই, আমরা যাব কোথায়? এবং আরেকটা জিনিস হলো যে এই গতকাল ছিল 15ই সেপ্টেম্বর, ঐক্যমত্য কমিশনের বর্ধিত সময়কালকে শেষ ছিল। তখনও পর্যন্ত আসলে এই জুলাই সনদের কোনো নিশ্চয়তা ছিল না, আইনি ভিত্তি বিষয়, আইনি ভিত্তির ব্যাপারে, এবং এটার ভবিষ্যৎ কি হবে, এটা ইমপ্লিমেন্ট কিভাবে হবে, এটা ওই পর্যন্ত ডিসিশন আসা যায় নাই। তো আমরা আর কত অপেক্ষা করব? এবং আমরা দেখছি যে এখানে যেটা বলা হচ্ছে যে ক্ষমতায় যারা যাবে তারা 2 বছরের মধ্যে পরে এটা বাস্তবায়ন করবে। তো তাহলে কেন আমাদেরকে এতদিন পর্যন্ত এটা নিয়ে অপেক্ষা করতে হলো, এই যে নিয়ে এত সময় ব্যয় করতে হলো? এবং প্রায় 30টার মতো রাজনৈতিক দল প্রায় 2 মাসের মতো লাগাতার আমরা বসলাম, কথা বললাম, সময় ব্যয় করলাম, এখানে আমাদের এনার্জি ব্যয় হলো, এটা কেন? তো প্রয়োজন ছিল না তো।
বরং যে কথা তারা বলছে যে ক্ষমতায় গেলে এটা পরবর্তীতে পার্লামেন্টে পাশ করবে এবং পরবর্তী 2 বছর পর বাস্তবায়ন হবে। গাজী ভাই একটু বুঝবার জন্য বলি, কোশ্চেন করি। বিষয় হলো রাষ্ট্রের সঙ্গে নাগরিকত্ব একটা চুক্তি থাকে, জি, তো মূলত সেই চুক্তির ভিত্তিতে রাষ্ট্রটা গঠিত হয়। তো সেই চুক্তির এত দাম, রাজনৈতিক দলগুলো মিলে আপনার একটা চুক্তি করলেন, সেই চুক্তি কোনো দাম নাই। হ্যাঁ শুনেন, আমাদের এই কালচারটা গড়ে ওঠে নাই, অতীত থেকে আমরা দেখে আসতেছি। তো যেই রাষ্ট্রের সংবিধানটাকেই আসলে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তারা মানে না। মানে আপনি দেখেন যে আমি বলছি বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কি রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালনা করেছে? তারা কি তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারা সে কাজ করেছে? তারা কি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে? তারা কিন্তু করতে পারে নাই। করলে এত সংকট হতো না। একটা নির্বাচন করবে, বিগত দিনে দেখা গেল যে আমাদের কোনো সরকারি এই নির্বাচন ব্যবস্থাটাকে তারা ঠিক করতে পারে নাই, ফাংশনিং করতে পারে নাই, এবং গণমানুষ সঠিকভাবে ভোট দিতে পারবে এমন একটা পরিবেশ বিগত কোনো সরকারই করতে পারে নাই। তো এখন আপনি বলছেন যে নির্বাচন দিলে ওই কালচার তো গড়ে উঠে নাই। এখন আপনি বলতেছেন যে একটা এগ্রিমেন্ট, জেন্টলম্যান এগ্রিমেন্ট হলে এটার উপর আমরা আস্থা রাখতে পারবো না কেন? আপনার কথা তো এটাই। তো এগ্রিমেন্ট তো অতীতে আমরা দেখেছি যে সেভাবে ফাংশন করে নাই। এখানে উদাহরণ দেবেন না, 1990 সালে যে রিপন ভাইদের আন্দোলনের ফলে একটা অভ্যুত্থান হয়েছিল এবং স্বৈরাচার পতন হয়েছিল, সেখানে এগ্রিমেন্ট ছিল না, একটা কমিটমেন্ট ছিল। হ্যাঁ, সেখানে একটা কমিটমেন্ট ছিল, 3 জোটের একটা রূপরেখা ছিল, সেই অনুযায়ী চলবে। কিন্তু সেটা কিন্তু বাস্তবায়ন হয় নাই।